পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে গেছেন যে এই সিদ্ধান্ত সঠিক ছিল। জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্তত 4 জন ছিলেন রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত। এই ঘটনাবলীর আরেকটি কাকতালীয় দিক হল মেজর জেনারেল খালেদ মোশাররফ ঢাকায় শেরেবাংলা নগরে সেনাবাহিনীর যে মিল ব্যারাকে নিহত হয়েছিলেন সেটি ছিল রক্ষী বাহিনীরই প্রধান কার্যালয়। মাত্র কয়েকদিন আগে যা সেনাবাহিনীতে আত্মীকরণ হয়েছিল এবং যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ইউনিট অবস্থান করছিল। একটি রক্ষী বাহিনী ব্যাটালিয়ন যেটি 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়েছিল সেটি 3 নভেম্বর 1975-এর অভ্যুত্থানে তার অধিনায়কের নির্দেশে অংশগ্রহণ করেছিল। 2 বছর পর বগুড়া সেনানিবাসেও শৃঙ্খলা বহির্ভূত কর্মে লিপ্ত হয়েছিল। 48 ঘন্টার মতো সময় ধরে বিশৃঙ্খলায় জড়িয়ে থাকার কারণে এই ব্যাটালিয়নকে ডিসব্যান্ড করা হয় বা ভেঙে দেওয়া হয়। 6 অক্টোবরের মাত্র 4 সপ্তাহ পর ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হাওলাদার, ক্যাপ্টেন দীপক প্রমুখ রক্ষী বাহিনী কর্মকর্তা 1975-এর 3রা নভেম্বরের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষোক্ত জনই 4 নভেম্বর সাফায়েত জামিলের নেতৃত্বে বঙ্গভবনে ঢুকে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদকে গুলি করতে উদ্যত হয়েছিলেন। 3রা নভেম্বরের অসফল অভ্যুত্থান যে ভারতীয় সমর্থন পুষ্ট হিসেবে পরিচিত অর্জন করেছিল তার পেছনে প্রধান হিসেবে কাজ করে ওই অভ্যুত্থানে রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত সেনা পদাতিক ব্যাটালিয়নগুলোর অপারেশনাল উপস্থিতি। ঢাকার মিরপুর ও সাভারে অবস্থানকারী এরকম 5টি রূপান্তরিত ব্যাটালিয়নকে এই অভ্যুত্থানে সংশ্লিষ্ট করা হয়। সীমাহীন ক্ষমতা চর্চা ও মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতায় রক্ষী বাহিনীর অভ্যন্তরীণ নিয়মকানুন ও শান্তি শৃঙ্খলা অচিরেই ভেঙে পড়ে। পদমর্যাদার ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতার কারণে এরা প্রায় নিজেদের মধ্যে কলহ ও সংঘর্ষে লিপ্ত হতো। এসবের মধ্যে ছিল উন্মুক্ততা, সেন্ট্রিকে আঘাত করা, কর্তব্যরত বা কর্তব্য পালন করে জুয়া খেলা, অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদি। এইভাবে জনগণের কাছে ভাবমূর্তি হারাবার সঙ্গে সঙ্গে রক্ষী বাহিনী থেকে সদস্যদের পালিয়ে যাওয়া ঘটনাও দিনে দিনে বেড়ে চলছিল। রক্ষী বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা পরে যুক্ত হয়েছিলেন সর্বহারা পার্টি, গণবাহিনী ও মার্ক্সবাদী লেনিনবাদী নামধারী উগ্র বাম দলের নৈরাজ্য আর খুনোখুনি ঠেকাতে এই শক্তি প্রয়োগের দরকার ছিল। উগ্র বামপন্থীরা শাসক দলের কর্মী সমর্থকদের বেপরোয়াভাবে খুন করছিল বলে তাদের অভিযোগ। বস্তুতপক্ষে এসব উগ্র বাম দল যত না শাসক দলের লোক মেরেছে তার চেয়ে অনেক বেশি বামপন্থীদের মেরেছে শাসক দল। এই ধরনের সকল ক্ষেত্রেই দেখা যায় শাসক দলই প্রথম হত্যা শুরু করে। সর্বোপরি যদি শাসক দল গণতন্ত্রকে সম্মান প্রদর্শন করত, যদি আইনের প্রতি তাদের আনুগত্য থাকত, তাহলে বিরোধী দলে সশস্ত্র তৎপরতার বিকাশ তো দূরের কথা, জন্ম নিতে পারত না। মুজিব আমলে রক্ষী বাহিনী সহ অন্যান্য নির্যাতনকারী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সাপ্তাহিক হলিডে বেশ কিছু সোচ্চার প্রতিবেদন করে। হলিডেতে এক প্রতিবেদনে লেখা হয়, তুলনা করতে পছন্দ না করলেও এই বাহিনীর কাজের সঙ্গে অনেকেই ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বা সিআরপির কাজের মিল খুঁজে পেয়েছে। এই বাহিনী সন্ত্রাসবাদ আক্রান্ত পশ্চিমবাংলায় তৎপরতা চালিয়ে আসছে। রক্ষী বাহিনীর নির্দয় নির্বিচার অপারেশন যেখানে সংবেদনশীলতার লেশমাত্র নাই তাকে সিআরপির সমগোত্রীয় বলে প্রতিপন্ন করেছে। জাতীয় রক্ষী বাহিনীর মূর্তিমান ত্রাস, একে গঠন করা হয়েছে জনগণকে দমনে, বিপ্লবী রাজনীতি উৎখাতকরণে এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী ও তার মুরব্বী ভারতের স্বার্থ রক্ষায় লাঠিয়ারের কাজ করতে। মুজিব শাসনামলে গণমাধ্যমের নিয়ন্ত্রণ যেসব কারণে সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল তার মধ্যে একটি ছিল রক্ষী বাহিনীর কার্যক্রম। বস্তুত গণমাধ্যমকে মুক্ত অবস্থায় রেখে দিলে রক্ষী বাহিনীকে কোনোভাবেই এতটা মুক্ত হস্তে তাদের কার্যক্রম চালাতে দেওয়া সম্ভব হতো না। রক্ষী বাহিনীর অবাধ ভূমিকার স্বার্থেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এ কারণেই গণমাধ্যমের উপর রক্ষী বাহিনীর আক্রোশ ছিল। 74-এর 19 মার্চ রক্ষী বাহিনী গণকণ্ঠ প্রেসের যন্ত্রপাতি দিয়ে খুলে নিয়ে যায়, যা ছিল গণমাধ্যমের প্রকাশনা বন্ধে ওই সময়কার এক অভিনব নজির। রক্ষী বাহিনী, মুজিব বাহিনী ও সমজাতীয় বাহিনীগুলোর হত্যা, সন্ত্রাস ও নির্যাতন সম্পর্কে দেশি বিদেশি পত্রিকায় বেশ কিছু রিপোর্ট ছাপা হয়েছিল। এসব রিপোর্ট ছাপার অপরাধে দেশের বহুল দৈনিক ও সাপ্তাহিক পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। বিদেশি অনেক সাংবাদিককেও অপদস্থ হতে হয়েছে।
1975-এর মে মাসে রিডার্স ডাইজেস্ট এ এক প্রতিবেদনে ছাপা হয়। সেখানে লেখা হয়, জনগণের মধ্যে শেখ এর জাদুকরী ইমেজ ক্রমশ হ্রাস পাচ্ছে। এই পটভূমিতে শেখের পদক্ষেপগুলো ক্রমশ নির্দয় হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত অন্তত 2000 আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মী খুন হয়েছে। শেখ মুজিব দুটি বেসরকারি সংগঠনের উপর বিশেষভাবে নির্ভরশীল। একটি হচ্ছে তার ভাগ্নের নেতৃত্বাধীন 1 লাখ সশস্ত্র একগুঁয়ে সংগঠন যুবলীগ, এটি জাতীয় শুদ্ধ অভিযানে নিয়োজিত। অপরটি হচ্ছে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী, নিষ্ঠুর রক্ষী বাহিনী। শেষোক্ত বাহিনীটিকে যে কোনো কারণে যখন তখন অত্যাধুনিক অস্ত্র উঁচিয়ে মিল কারখানায় প্রবেশ করে, শ্রমিক নেতাদের উপর খবরদারি করে, গ্রাম এলাকায় আকস্মিক কারফিউ জারি করে জনগণের মধ্যে সন্ত্রাসের রাজত্ব চালায়। এরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় নির্মম নির্যাতন চালিয়ে থাকে, যার পরিণতিতে এ যাবৎ বহু লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রক্ষী বাহিনীর শুধু নেতিবাচক অবদানই নয়, দু একটি ইতিবাচক ভূমিকাও ছিল। একটা মৌলিক অবদান বাংলাদেশের ইতিহাসে ইতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে, সেটা হচ্ছে পিটি প্যারেডের জন্য সামরিক কমান্ড সম্পৃক্ত শব্দাবলী, যা পাকিস্তান আমলে ইংরেজি ও উর্দুতে ছিল, সেগুলোকে বাংলায় করা হয়। যেমন অ্যাটেনশন এর বদলে সোজা হও, স্ট্যান্ড ইজির বদলে আরামে দাঁড়াও ইত্যাদি। রক্ষী বাহিনী নামের এই খুনি বাহিনীর সদস্যদের হাতে কত মানুষ গুম কিংবা খুন হয়েছে তার সত্যিকার হিসাব হয়তো কখনোই পাওয়া যাবে না।